হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে দেখো, আমরা আগের দিন ক্লাস 11-এর রাদারফোর্ড মডেল অবধি পড়েছিলাম এবং বলেছিলাম যে তার ড্রব্যাকস গুলো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। তোমরা অবশ্য দেখতে পাচ্ছ, এটা আমি একটা অন্য নোট শেয়ার করেছি তোমাদের সাথে। তোমাদের এনসিইআরটি থেকে তো পড়বেই, কিন্তু এই নোটসটাই আমার আমার নিজের মনে হয়েছে যে এই নোটসটা একটু বেটার আছে এবং তোমাদেরও পড়তে এটা খুব ইজিও হবে, সুবিধাও হবে। মানে তোমাদের এই ধরো ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এইটুকু জানলেই হবে, মানে এটা অতটাও ডিটেলস তোমাদের দরকার নেই। আর তোমাদের তো সিলেবাস রিডিউসড হয়নি, তোমাদের যা সিলেবাস ছিল সেটাই আছে আপাতত, আবার কবে চেঞ্জ হবে দেখা যাক। তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড তো এমনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে যা থাকে, যেটা থাকে ধনাত্মক আধান যুক্ত, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় কি হয় না, নিতান্তই ক্ষুদ্র হয়, তাই তো? এইগুলো এইগুলো সম্পর্কে উনি বলেছিলেন। বা পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস আর নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন, এদের মধ্যে যে একটা স্থির তাড়িতিক ইলেকট্রোস্ট্যাটিক যে একটা ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক স্থির তাড়িতিক যে আকর্ষণ বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, যেটাকে কেন্দ্রাতিক বল বলে, সেটা কি হয় না, পরস্পর সমান হয় আর বিপরীত মুখী হয়। তাদের অভিমুখটা বিপরীত দিকে হয়, কিন্তু তারা ইকুয়াল হয়। এই সবগুলো রাদারফোর্ড বলেছিলেন। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আছে, ড্রব্যাক যেটাকে বলছি, বা লিমিটেশনও বলতে পারো। তার মধ্যে একটা হচ্ছে, দেখো, দিস থিওরি কুড নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম। এটা কিন্তু পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। পরমাণু কতটা স্থায়ী সেটা কিন্তু এই রাদারফোর্ড মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়নি। অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, এবার দেখো ম্যাক্সওয়েল কি বললেন না, ম্যাক্সওয়েল বললেন যে ইলেকট্রন লসেস ইটস এনার্জি কন্টিনিউয়াসলি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে ম্যাক্সওয়েল যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা থিওরি দিয়েছিলেন, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুযায়ী উনি কি বলেছিলেন বলতো? উনি বলেছিলেন এই যে চার্জ যুক্ত যে কোনো গতিশীল কণা, সেটা ইলেকট্রন হোক প্রোটন হোক, চার্জ যুক্ত গতিশীল কণাগুলো কি হয় না, নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করতে থাকে, মানে কন্টিনিউয়াসলি শক্তি নির্গত হতে থাকে, মানে একটা গতিশীল কণা থেকে চার্জ যুক্ত হতে হবে, সেটা কিন্তু চার্জ যুক্ত হতে হবে। সেরকমই একটা গতিশীল কণা কে না, ইলেকট্রন। এবারে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে এবং তার মধ্যে কি আছে, প্রোটন নিউট্রন, এরা আছে, এরা কি পজিটিভলি চার্জড। এবারে পজিটিভলি চার্জড নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই যে দেখো এই ছবিটায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পজিটিভলি চার্জ দেখো নিউক্লিয়াস মিডিলে আছে, একদম সেন্টারে আছে, সেন্টার অফ দ্য অ্যাটম। এবং এটাকে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস কি করছে, ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘুরে চলেছে, তাই তো, আবর্তিত করে চলেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে চলেছে। তাহলে কি হচ্ছে না, এই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণা ক্রমাগত ঘূর্ণায়মান থাকলে সেটা কি করবে, ম্যাক্সওয়েলের মত অনুসারে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, ইলেকট্রন কি করবে, লসেস ইটস এনার্জি, তাহলে শক্তি কি করবে, ক্রমশ বিকিরিত করতে থাকবে, বা শক্তি মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের রূপে শক্তি বিকিরণ করবে। অ্যাজ এ রেজাল্ট, মানে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে, তাই তো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে তাহলে শক্তি বিকিরণ করবে ইলেকট্রনটা ম্যাক্সওয়েলের মতে। কারণ উনি বললেন যে চার্জযুক্ত গতিশীল কণা থেকে কন্টিনিউয়াসলি শক্তি নির্গত হতে থাকে, তার মানে ইলেকট্রন তো গতিশীল কণা, আবার নেগেটিভলি চার্জড, তাহলে সেখান থেকে ক্রমাগত তরঙ্গরূপে, তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে শক্তি বিকিরিত হচ্ছে। As a result of this, the electron should lose energy at every turn. তাহলে সে প্রত্যেকটা টার্ন, মানে কি হচ্ছে না, এইভাবে ক্রমাগত শক্তি হারিয়ে ফেলছে ইলেকট্রনটা।
ঘুরছে, ও তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে এবং সে শক্তি ক্রমাগত হারিয়ে ফেলছে। এর ফলে ইলেকট্রন কণাটার গতিবেগ বা তার যে কক্ষপথটা, এই যে কক্ষপথে সে ঘুরে চলেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ কি হচ্ছে না, সেই কক্ষপথের, এটা হচ্ছে নিউক্লিয়াস, আচ্ছা দেখ ইলেকট্রন কি হচ্ছে না, সেই তার শক্তি হারাবার ফলে তার গতিবেগ বা কক্ষপথের ব্যাসার্ধ কি হচ্ছে, ক্রমশ হ্রাস পেতে থাকছে। এই যে ইলেকট্রনটা ক্রমহ্রাসমান যে ব্যাসার্ধের কুণ্ডলী পথে কি হচ্ছে না, কুণ্ডলী পথে আবর্তন করতে করতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে সে আছড়ে পড়বে, তাই তো। ইলেকট্রনের যে ক্রমহ্রাসমান এই যে ব্যাসার্ধের কুণ্ডলী পথ একটা স্পাইরাল, তো এরকম স্পাইরাল ভাবে কি স্ট্রেট লাইনে চলছে না, স্পাইরাল পথ, সেটাই বলছে দেখো, ইলেকট্রন শুড লস এনার্জি অ্যাট এভরি টার্ন অ্যান্ড মুভ ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ক্রমশ কাছে চলে আসছে, ফলোইং এ স্পাইরাল পাথ, দেখলে। তাহলে একটা কুণ্ডলী পথে কি হচ্ছে না, নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে আর নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। দ্য আলটিমেট রেজাল্ট উইল বি দ্যাট ইট উইল ফল ইনটু দ্য নিউক্লিয়াস, যেটা বললাম নিউক্লিয়াসের গায়ে গিয়ে আছড়ে পড়বে, তাহলে দেয়ার বাই মেকিং দ্য অ্যাটম আনস্টেবল। তাহলে পরমাণুর এখানে রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুর গঠন তো কখনোই স্থায়ী হবে না, হলো এটা তাহলে ড্রব্যাকস অফ নাম্বার 1, ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। নাম্বার 2, ইফ দ্য ইলেকট্রন লস এনার্জি কন্টিনিউয়াসলি, যদি ইলেকট্রন তার শক্তি নিরবিচ্ছিন্নভাবে বিকিরিত করতে থাকে, লস করতে থাকে, হারাতে থাকে, দ্য অবজার্ভড স্পেকট্রাম, তাহলে এই কন্টিনিউয়াসলি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিরবিচ্ছিন্নভাবে, দ্য অবজার্ভড স্পেকট্রাম শুড বি কন্টিনিউয়াস, তাহলে যে কি হবে না, নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়া উচিত। নিরবিচ্ছিন্নভাবে সে শক্তি বিকিরিত করছে, তার মানে কি আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম আমাদের উৎপন্ন হওয়া উচিত, বাট দ্য অ্যাকচুয়াল অবজার্ভড স্পেকট্রাম, এটা অ্যাকচুয়াল যে অবজার্ভড স্পেকট্রামটা কি হয়, ওয়েল ডিফাইন্ড লাইনস অফ ডেফিনাইট ফ্রিকোয়েন্সি, যেটাকে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামও বলতে পারো। তার মানে কি ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম মানে আর হচ্ছে যে বিচ্ছিন্ন বর্ণালী, যেখানে একটা ছেদ থাকবে, ঠিক আছে, যেখানে কি থাকবে না, যেখানে একটা ছেদ থাকবে, কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রামে কিন্তু কোনো ছেদ থাকে না। ইলেকট্রন বিকিরণের জন্য বা গতিশীল কণা বিকিরিত থেকে শক্তি নির্গত হওয়ার জন্য কোনো ছেদ না থাকলে সেটাকে বলছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। বর্ণালী যেটা কি হয়, তার বিভিন্ন বর্ণ হয়, বর্ণালী মানে কি, যার বিভিন্ন বর্ণ লাল থেকে বেগুনি অবধি সব বর্ণই কিন্তু একদম পরিষ্কার, তার মাঝখানে কোনো ছেদ নেই। কিন্তু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে সেই অনুযায়ী যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি তার শক্তিকে বিকিরিত করে, তাই জন্য observed spectrum should be continuous, নিরবিচ্ছিন্ন হওয়া উচিত, but the actual observed spectrum consists of well defined lines of definite frequencies. ডিসকন্টিনিউয়াস হয়, বিচ্ছিন্ন হয়, বা রেখা বর্ণালী বলতে পারো, রেখা থাকে তার মধ্যে একটা। হেন্স দ্য লস অফ এনার্জি বাই ইলেকট্রন ইজ নট কন্টিনিউয়াস ইন অ্যান অ্যাটম, তাহলে পরমাণু কিন্তু রেখা বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস বর্ণালী সৃষ্টি করে। এই ঘটনা তো রাদারফোর্ডের মডেলের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নাম্বার 2 ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো এরপর যেটা আছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা জাস্ট তোমরা জেনে রাখো শর্টে যে এখানে এনার্জিটা ট্রান্সমিটেড হচ্ছে ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। ঠিক আছে, এখানে তাহলে কি হচ্ছে না, এনার্জি ট্রান্সমিটেড হচ্ছে, এনার্জি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি ইন দ্য ফর্ম অফ ওয়েভস, তাহলে তরঙ্গের আকারে এক বস্তু থেকে আরেক বস্তুতে এনার্জি ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, আর লাইটের এখানে আর একটা জিনিস জেনে রাখবে, এটা ম্যাথস করার ক্ষেত্রে তোমাদের সামস গুলো যেগুলো আসবে হয়তো এক্সামে, হ্যাঁ, সেগুলো ক্ষেত্রে কিন্তু এই আলোর বেগ, ভেলোসিটি অফ দ্য লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ভীষণ কাজে লাগে। ঠিক আছে, এটাই কিন্তু এই যে এটা হচ্ছে একটা এনার্জি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা বললাম, সেটা কিন্তু হচ্ছে একটা এনার্জি যেটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সমিটেড হয়
ইন দ্য ফর্ম অফ ওয়েভস, মানে তরঙ্গের আকারে। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট দেখো এখানে তার মধ্যে যে ওয়েভস এর আকারে হয় কসমিক রে, আলফা, এক্স রে, আলট্রাভায়োলেট। এবার দৃশ্যমান যে বর্ণালীটা হয় ভিজিবলের মধ্যে সেটা ভায়োলেট। দেখো ভায়োলেটের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম হয়, মানে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ঠিক আছে, কি বললাম, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। আর রেডের ক্ষেত্রে ল্যামডার মানটা সব থেকে বেশি, সেটা হচ্ছে 7600 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমে তরঙ্গ দৈর্ঘ্য কি, সে ওয়েভ লেন্থে বলছি আর কি। দৃশ্যমান বর্ণালীর ওয়েভ লেন্থটা কি হয় না, দৃশ্যমান বর্ণালীর ওয়েভ লেন্থটা কিন্তু ভায়োলেট কালারের ক্ষেত্রে সব থেকে কম হয়, রেডের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। এনইটি বা যেই জন্য এতক্ষণ জটা যেগুলো বললাম সেগুলো জাস্ট মনে রাখলেই হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের আর বেশি কিছু এখান থেকে তোমাদের আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তার মধ্যে দেখো প্ল্যাঙ্ক কি বললেন, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, মানে এই যে তড়িৎচুম্বকীয় তত্ত্বের তরঙ্গ তত্ত্ব তো ছিলই, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু এই তত্ত্বের সাহায্যে কিছু ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, এইগুলো কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল না। তাই জন্যই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করলেন, উনি কি করলেন, 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক একটা কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করলেন। যেখানে কি বলছে না, সেখানে বলছে দেখো, সেখানে বলছে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি the radiant energy emitted or absorbed by a body not continuously but discontinuously in the form of small discrete packets of energy and these packets called quantum। এই দেখো এটা কিন্তু প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে কিছু সামস এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এমসিকিউ গুলো তোমাদের ম্যাথামেটিক্যাল এমসিকিউ আসতে পারে এখান থেকে, বুঝতে পেরেছো? কি বলছে না, এখানে বলছে কোনো বস্তু দ্বারা শক্তির বিকিরণ বা শোষণটা কন্টিনিউয়াসলি হয় না। ঠিক আছে, নিরবিচ্ছিন্ন ভাবে হয় না, নট কন্টিনিউয়াসলি বাট ডিসকন্টিনিউয়াসলি। কি ফর্মে হয়, স্মল ডিসক্রিট প্যাকেট, নির্দিষ্ট একটা স্বল্প পরিমাণ শক্তি। ঠিক আছে, যেটাকে কি বলে, দিস প্যাকেটস আর কল্ড কোয়ান্টাম। এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, এটাকে বলে কোয়ান্টাম। এই যেগুলো মার্ক করছি সেগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর দ্বারা শোষিত বিকিরিত যে শক্তিটা সেটা নিরবিচ্ছিন্ন, মানে শক্তির বিকিরণ বা শোষণ কোনোটাই নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, মানে কন্টিনিউয়াসলি ঘটবে না, সেটা ঘটবে হচ্ছে ডিসকন্টিনিউয়াসলি, মানে বিচ্ছিন্নভাবে। এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে বা শোষিত হচ্ছে তাকে বলছি আমরা কোয়ান্টাম। ঠিক আছে, ইন কেস অফ লাইট দ্য স্মলেস্ট প্যাকেট অফ এনার্জি ইজ কল্ড অ্যাজ ফোটন। মানে আলোকের ক্ষেত্রে, আলোক রশ্মির ক্ষেত্রে কি হয়, এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, এই শক্তিটাকে ফোটন বলে। ঠিক আছে, কিন্তু বাট এটাকে কি বলে তাহলে, ইন কেস অফ লাইটের ক্ষেত্রে স্মলেস্ট প্যাকেট অফ এনার্জি হচ্ছে ফোটন বলে। আর ইন জেনারেল কেস কি বলছে, এই এটাকে কোয়ান্টাম বলছি। তাহলে জেনারেল কেসে এটাকে কিন্তু আমরা কোয়ান্টাম বলছি, আর আলোকের রশ্মির ক্ষেত্রে এটাকে ফোটন বলছি। 3 নম্বর তত্ত্ব কি ছিল প্ল্যাঙ্কের, the energy of each quantum is directly proportional to the frequency of the radiation। তাহলে বলছে এই প্রতিটি কোয়ান্টামের যে মধ্যে যে শক্তিটা নিহিত আছে সেটা কিন্তু তরঙ্গের কম্পাঙ্কের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। শক্তি বিকিরণ বা শোষিত বিকিরণের, বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের ওপর নির্ভর করে। কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, নিউ দ্বারা। তাই জন্য এর ই ভ্যারিজাস নিউ, তার মানে সমানুপাতিক, ই হচ্ছে এনার্জি, ভ্যারিজাস নিউ, তার মানে ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ কি এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, তার মান কি হয় দেখো, সিজিএসএ আর
এসআই পদ্ধতিতে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড আর 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড, এই দুটো হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে ধরো এখানে বলে দিল যে E ইকুয়াল টু এইচ নিউ, এখানে তোমাদের এনার্জিটা বা টোটাল এনার্জিটা, কোয়ান্টামের এনার্জি ক্যালকুলেট করতে দিলে তখন তোমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখতে হবে, আর নিউ এর ভ্যালু তোমাদের যেটা কম্পাঙ্ক সেটা কিন্তু বলা থাকবে অবশ্যই। আবার তরঙ্গ কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে ফোটনের বেগ, মানে সি কে প্রকাশ করা মানে আলোর বেগ। ফোটন মানে কি? আলো, আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভলেন্থ। তাহলে আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আবার কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ই ইকুয়াল টু আমরা এই নিউ এর জায়গায় এইচ ইন্টু সি বাই ল্যামডা হিসেবেও লিখতে পারি, যেখানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে সি হচ্ছে এখানে আলো তথা ফোটনের বেগ বাই ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের এই ইকুয়েশনটাও কিন্তু তোমাদের ম্যাথামেটিক্যাল যে এমসিকিউ গুলোর জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদের এইচ এর মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের এই ভ্যালুগুলো কিন্তু এসআই আর সিজিএস দুটোর ক্ষেত্রেই মনে রাখতে হবে। যদি ধরো আর্কটা মনে আছে বাট জুলটা ভুলে গেছো, মানে 10⁻⁻27 হচ্ছে আর্গের ক্ষেত্রে, 6.626 এটা দুটোর ক্ষেত্রেই সেম, কিন্তু ইন্টু 10⁻⁻27, আর জুলের ক্ষেত্রে কি হয় 10⁻34। এবার ধরো একটা মনে আছে, যদি তোমার মনে থাকে যে 1 আর্ক সমান 10⁻7 জুল, এইটা মনে রাখলেই কিন্তু তুমি জুলটা তখন বের করে নিতে পারবে। তাহলে 27 এর সাথে তুমি 7 অ্যাড করে দেবে, তখন কিন্তু 10⁻34 হয়ে যাবে, তখনই তুমি জুল সেকেন্ডে ভ্যালুটা পেয়ে যাবে, প্ল্যাঙ্কের ভ্যালুটা। এছাড়া দেখো ফোর্থ নাম্বার 4 নম্বর যে থিওরিটা ছিল প্ল্যাঙ্কের, সেটাতে বলছে total amount of energy transmitted from one body to another will be some integral multiple of energy of a quantum। মানে এই যে শক্তির বিকিরণ আর শোষণ সর্বদাই একটা যে নির্দিষ্ট যে স্বল্প পরিমাণ শক্তি মানে কোয়ান্টাম এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, সব সময় ইন্টিগ্রাল মাল্টিপল হয়, ইন্টিগ্রাল মাল্টিপল হয়, কিন্তু ফ্র্যাকশনাল মাল্টিপল নয়। ইন্টিগ্রাল মাল্টিপল মানে পূর্ণ সংখ্যা হয়, মানে n ইকুয়াল টু 1 2 3 4 হতে পারে, কখনোই সেটা 1.5 বা 0.5 1.4 এরকম কিন্তু ভগ্নাংশের আকারে হবে না। ইন্টিগ্রাল মানে পূর্ণ সংখ্যার, ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ। তাহলে এটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটবে এই শক্তির বিকিরণ বা শোষণটা। সেরকমই দেখো এখানে বলছে, তাহলে এই ইকুয়াল টু এন ইন্টু এইচ নিউ। তাহলে এন হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, where n is an integer, মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা বললাম, আর নাম্বার অফ কোয়ান্টাম। তাহলে এই ইকুয়াল টু এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা আমরা বলতে পারি, এটা তো বললাম। এইটাই হচ্ছে তাহলে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। সেখান থেকে দেখো এরকম টাইপের তোমাদের ম্যাথামেটিক্যাল যে এমসিকিউস আসতে পারে, এনইটি বা জেই দুটোর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো ক্যালকুলেট দ্য এনার্জি অফ এ ফোটন অফ সোডিয়াম লাইট অফ ওয়েভলেন্থ। মানে ওয়েভলেন্থ তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে কি দিয়ে দিয়েছে, ল্যামডা দিয়ে দিয়েছে, তার মানে কোন ফর্মুলা ইউজ হবে, ইকুয়াল টু এইচ নিউ। এটাতে নিশ্চয়ই তুমি ল্যামডা পাচ্ছ না, তার মানে নিউ ইকুয়াল টু মানে কম্পাঙ্ক ইকুয়াল টু সি বাই ল্যামডা মানে আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে এখানে, তাহলে তোমাদের ইকুয়াল টু এন এইচ নিউ যদি হয়, তাহলে পূর্ণ সংখ্যার গুণিতক এন এখানে কি নাম্বার অফ কোয়ান্টাম, কটা কোয়ান্টাম আছে এখানে একটা, তাহলে n ইকুয়াল টু 1। এখানে বলেছে না এনার্জি অফ এ ফোটন, একটা ফোটনের, তাই জন্য n ইকুয়াল টু 1। আর h তো তোমাদের ভ্যালু মনে রাখতেই হবে 6.626 ইন্টু 10⁻⁻34 যদি জুল সেকেন্ডে করো, যেরকম দেয়া থাকবে সিজিএস এ দেয়া থাকলে সিজিএস এর ভ্যালু বসাতে হবে, এসআই তে দেয়া থাকলে এসআই এর ভ্যালু বসাতে হবে। তাহলে দেখো এখানে
তোমাদের সি এর ভ্যালুটাও কিন্তু মানে আলোর বেগ যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটাও কিন্তু মনে রাখতে হচ্ছে তোমাদের। তাহলে এরকম ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তোমাদের কিন্তু এমসিকিউতে অপশন দিয়ে দেবে অ্যান্সার, তাহলে তোমাদের ক্যালকুলেট করে দেখতে হবে যেটা কারেক্ট অপশন হবে তোমরা সেটাই সিলেক্ট করবে। এরকম আরো কিছু এক্সাম্পল উইথ সলিউশন তোমাদের এই নোটসটাতে কিন্তু দেওয়া আছে, এটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বাকি যে এক্সাম্পলগুলো বা এক্সারসাইজগুলো তোমরা ওখান থেকে কিন্তু আগে তোমরা অ্যান্সারটা দেখে নেবে না, আগে তোমরা নিজেরা ট্রাই করবে, তখন ট্রাই করে দেখবে কি তোমাদের ভ্যালুটা ঠিক এলো কি না। যেরকম ফর্মুলা তোমরা বললাম সেরকম ফর্মুলা পুট করে কিন্তু প্রত্যেকটা ম্যাথমেটিক্স করতে হবে, সেগুলো পুট করে দেখলে যদি না মেলে তখন তুমি সলিউশনটা দেখবে। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেকটা এক্সারসাইজ। আচ্ছা, এবার আমরা পড়বো দেখো বোরস অ্যাটমিক মডেল। এটা হচ্ছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, মানে বিজ্ঞানী নিলস বোর এই রাদারফোর্ডের যে পরমাণু মডেলের ত্রুটি এই সমস্ত কিছু সংশোধন করলেন। এই সব সংশোধন করে উনি কি করলেন না পরমাণুর হাইড্রোজেন পরমাণুর গঠনের জন্য একটা মডেল তৈরি করলেন। সেই মডেলে উনি কি বলেছিলেন না, সেই মডেলে উনি বলেছিলেন দ্য ইম্পর্টেন্ট পোস্টুলেটস অন which Bohr's model is based are the following. First, ওনার মেন প্রথম যে সূত্রটা ছিল সেটা হচ্ছে, প্রথম সূত্রটা ছিল যে atoms has a nucleus where all protons and neutrons are present. অ্যাটম হচ্ছে একটা নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন প্রেজেন্ট আছে। সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল, নিউক্লিয়াসের আকার কিন্তু খুবই ছোট। ইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, অ্যান্ড এই যে নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট এবং এটা কোথায় প্রেজেন্ট আছে না, এটা প্রেজেন্ট আছে ঠিক পরমাণুর কেন্দ্রে। আচ্ছা, তার দ্বিতীয় সূত্রটি ছিল নেগেটিভলি চার্জড ইলেকট্রন আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য প্ল্যানেটস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। তার মানে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, আবর্তিত করে চলে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতে থাকে, সেরকমই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নেগেটিভলি চার্জড মানে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনও কিন্তু রিভলভ করতে থাকে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এটা কিন্তু বোর তার অ্যাটমিক মডেলে বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে দ্য পাথ অফ দ্য ইলেকট্রন ইজ সার্কুলার, এই যে ইলেকট্রন যে পথে ঘুরছে সেটা কিন্তু বৃত্তাকার পথ। এটাও কিন্তু বিজ্ঞানী নিলস বোর তার অ্যাটমিক মডেলে বলেছিলেন। এছাড়া দেখো অ্যাট্রাকশন ফোর্স মানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা মানে স্থির তাড়িতিক আকর্ষণ বল নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, মানে পজিটিভলি চার্জড নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জড ইলেকট্রনের মধ্যে যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল আছে সেটা কিন্তু ওই কেন্দ্রাতিক বলের সাথে ইকুয়াল হয়। এটাও কিন্তু বোর বলেছিলেন, এটা কিন্তু রাদারফোর্ডও বলেছিলেন। রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখবে রাদারফোর্ডও কিন্তু এটা বলেছিলেন যে স্থির তাড়িতিক আকর্ষণ বল নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কিন্তু কেন্দ্রাতিক বল মানে সেন্ট্রিফিউগাল ফোর্স অন দ্য ইলেকট্রন এটা কিন্তু ইকুয়াল হয় এবং বিপরীতমুখী হয়। বলেছিলেন না পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়, সেটাই এখানে বলছে। আচ্ছা, তৃতীয় সূত্রে কি বললেন, উনি বললেন যে ইলেকট্রনস ক্যান রিভলভ অনলি electrons can revolve only in those orbits whose angular moment is integral multiple of h/2 pi। উনি বললেন যে এই যে বৃত্তাকার কক্ষপথগুলোর ব্যাসার্ধের মান মানে r এর মানটা এমন হবে যাতে ওই ঘূর্ণনকালে মানে ঘূর্ণনের ইলেকট্রনগুলো ঘূর্ণনকালে আর কি তার কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ কি হবে না h/2 পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, মানে mvr সমান n ইন্টু h/2 পাই। তাই তো হলো ইন্টিগ্রাল মাল্টিপল মানে একটু আগে আমরা পড়লাম, তাহলে
ইন্টিগ্রাল হচ্ছে যে n, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 এটসেট্রা। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধের মান মানে r এর ভ্যালুটা এমনই হবে যাতে করে কিনা অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ ইলেকট্রনের, সেটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তাহলে mvr সমান কি হলো না, mvr সমান হচ্ছে nh/2π, n হচ্ছে হোল নাম্বার, h হচ্ছে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর পাই হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যান হ্যাভ ভ্যালুস such as h/2π, 2h/2π, 3h/2π, মানে n এর জায়গায় জাস্ট 1 2 3 4 বসিয়েছে, কিন্তু but cannot have fractional values such as 1.5 into h/2π, এরকমটা তো হবে না, এটা আমরা প্ল্যাঙ্কের থিওরিতেই দেখলাম। নেক্সট দেখো আমাদের 4 নম্বর সূত্র, বোর মডেলের, বোরস অ্যাটমিক মডেলের 4 নম্বর সূত্রটি কি ছিল? উনি বললেন দা orbits in which electrons can revolve are known as stationary orbits. এই যে কিছু যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে তাদেরকে বলে স্থায়ী কক্ষপথ বা সুস্থির কক্ষপথ, স্টেশনারি অরবিটস। ঠিক আছে? বিকজ ইন দিস অরবিট এনার্জি অফ ইলেকট্রন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ এই কক্ষপথগুলোতে ইলেকট্রনের শক্তিটা অলওয়েজ স্থির থাকে। তার মানে কি ইলেকট্রনগুলো স্থির নেই, ওরা তো ঘুরে চলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কিন্তু তার শক্তিটা কিন্তু স্থির আছে। এনার্জি অফ ইলেকট্রন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। 5 নম্বরে কি বললেন? ইচ স্টেশনারি অরবিটস is associated with definite amount of energy. Therefore, these orbits are also called energy level. তাহলে শক্তি স্তর বলা যেতে পারে এটাকে। কি কেন বলা যেতে পারে? না এই যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যে কোনোটাতে আবর্তনকালে ইলেকট্রন তো শক্তি বর্জনও করছে না আবার গ্রহণও করছে না, তাই জন্য তার শক্তি স্থির থাকে, কিন্তু ইলেকট্রনগুলো তো স্থির থাকছে না। এবারে এই যে সুস্থির কক্ষপথগুলো, স্টেশনারি অরবিটগুলো, এগুলোকে শক্তি স্তর বলছে। ইলেকট্রনের শক্তিকেই যেহেতু শক্তিরূপে ওই কক্ষপথ, ইলেকট্রনের শক্তিটাকেই তো শক্তিরূপে গণ্য করছে ওই কক্ষপথে, সেই জন্য এটাকে একটা শক্তি স্তর হিসেবে নামকরণ করা হয়েছে। তাদেরকে আবার 1 2 3 4 5 এরকম ভাবে চিহ্নিত করা যায়, আবার কে এল এম এন ও এরকম 7টা অক্ষর দ্বারাও কিন্তু চিহ্নিত করা গেছে। ঠিক আছে? এইভাবে তাহলে এদেরকে চিহ্নিত করা হয়। কিভাবে? তার মানে k = 1, l = 2, m = 3, এইভাবে কিন্তু এদেরকে চিহ্নিত করা হয়। কাদেরকে? নাই শক্তি স্তরগুলোকে। সুস্থির কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের শক্তিকেই তো শক্তিরূপে গণ্য করা হচ্ছে, কক্ষপথের শক্তিরূপে, তাই জন্য শক্তি স্তর ক্রিয়েট হচ্ছে। এই শক্তি স্তরগুলোকে কে এল এম এন ও ইত্যাদি 7টা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, অথবা এদেরকে 1 2 3 4 5 এইভাবেও কিন্তু চিহ্নিত করা যেতে পারে। এছাড়া এই 6 নম্বর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে, দেখো, the emission or absorption of energy in the form of photon can only occur when electron jumps from one stationary state to another. তার মানে emission or absorption of energy, শক্তির বিকিরণ বা শোষণ, in the form of photon, তার মানে ফোটনের শক্তিটা, ফোটনের শক্তির বিকিরণ বা শোষণ can only occur, কখন হবে? যখন when electron jumps from one stationary state to another, যখন একটা সুস্থির অবস্থা থেকে আরেকটাতে যাবে, তাই তো? স্টেশনারি স্টেট মানে সুস্থির অবস্থা, স্থির অবস্থা থেকে, তার মানে উচ্চ শক্তি স্তর থেকে ধরো নিম্ন শক্তি স্তরে গেল বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে এলো। তার মানে এই যে যদি এনার্জি ইজ অবজার্ভড when electron jumps from inner to outer orbit, এই যে এখানে বলছে যে
এনার্জি ইজ অবজার্ভড when ইলেকট্রন জাম্পস ফ্রম ইনার টু আউটার অরবিট, তখন অ্যাবজর্ব হচ্ছে, তার মানে ইনার ভেতর থেকে যখন আউটারে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, তখন কিন্তু শক্তি শোষিত হচ্ছে। আর when ইলেকট্রন মুভস ফ্রম আউটার টু ইনার অরবিট, যখন বাইরে থেকে ভিতরের দিকে আসছে, তার মানে যত নিউক্লিয়াসের দিকে আসছে, ভিতরের দিকে কে আছে? সেন্টার অফ দ্য অ্যাটম নিউক্লিয়াস আছে, তাহলে যত নিউক্লিয়াসের দিকে যাচ্ছে তত কিন্তু ইলেকট্রনগুলো শক্তি বিকিরিত করছে। তাই জন্যই তো রাদারফোর্ডের ড্রব্যাকস আমরা পড়লাম যে শক্তির মানে ইলেকট্রনগুলোর গতিবেগ ক্রমশ হ্রাস পেতে থাকে, সে তো শক্তি ক্রমশ হ্রাস হচ্ছে, তাহলে তার গতিবেগ ক্রমশ কমতে থাকছে, কক্ষপথগুলোর ব্যাসার্ধ কমতে থাকছে। ঠিক আছে, এইটাই ছিল তার লাস্ট সূত্র, মানে বোরস অ্যাটমিক মডেলের। ঠিক আছে, এই যে যেগুলো মানে আমরা বললাম বা অ্যাটমিক মডেলে যেগুলো পড়লাম, এখানে পয়েন্টস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য, এখান থেকে কিন্তু আসবে একটা এমসিকিউ। ঠিক আছে, এইভাবে তোমরা পড়বে। দেখো এখানে যেমন রয়েছে এই যে নিউক্লিয়াসের কেন্দ্র করে এখানে কক্ষপথগুলো রয়েছে, এই যে সেলগুলো রয়েছে 1 2 3 4 5 বা KLMNO এইভাবে রয়েছে, এইভাবে 7টা থাকে না, 7টা থাকে। ধরো এই যে এখান থেকে নিউক্লিয়াস থেকে যখন বাইরের দিকে যাচ্ছে, মানে সেল 1 থেকে যখন সেল 5 এর দিকে যাচ্ছে, তখন এনার্জি ইজ অ্যাবজর্ব, মানে শক্তি শোষিত হচ্ছে, ইনার টু আউটার অরবিটে যাচ্ছে। আবার যখন আউটার টু ইনার হচ্ছে, মানে আমাদের সেল 5 থেকে বা সেল ও বলতে পারো, চিহ্নিত করা হয়তো ও দিয়েও, তাই ও থেকে যখন কে তে যাচ্ছে বা 5 থেকে যখন 1 এ আছে, 1 এর দিকে আসছে এনার্জিটা, তখন কিন্তু এনার্জি ইজ এমিটেড, মানে শক্তি বিকিরিত হচ্ছে। এই যে টোটাল নাম্বার অফ এনার্জিটা কিভাবে করা হয়, এই টোটাল নাম্বার অফ এনার্জিটাকে যদি আমি ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেট মাইনাস করি, তাহলেই তো আমি ডেল ই পেয়ে যাব, টোটাল এনার্জিটা পেয়ে যাব কিভাবে, এই যে ডেল ই সমান ই ফাইনাল স্টেট টু ই ইনিশিয়াল স্টেট। তাহলে এইভাবেও কিন্তু একটা ছোট্ট ম্যাথস তোমাদের দিতেই পারে এমসিকিউতে। তাহলে যেগুলো এখানে মার্ক করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এনইটি বা জেইর জন্য। এবার আমরা বোরের অ্যাটমিক মডেলটা পড়লাম। এবার তাহলে বোরের অ্যাটমিক মডেলেরই কিছু লিমিটেশনস আছে। সেটা হচ্ছে দেখো, বোরস থিওরি ডাজ নট এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ মাল্টি ইলেকট্রন অ্যাটম। বলছে আমরা একটা ইলেকট্রনের ক্ষেত্রে স্পেকট্রামকে এক্সপ্লেন করেছি, কিন্তু 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য আমরা তো কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারিনি। তাহলে বোরস থিওরি ডাজ নট এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ মাল্টি ইলেকট্রন অ্যাটম। এবার আরেকটা দেখো, why the angular moment of revolving electron is equal to nh by 2 pi has not been explained by Bohr theory। এই যে MVR মানে অ্যাঙ্গুলার মোমেন্ট, কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কেন NH বাই 2 পাই এর মানে H বাই 2 পাই এর কেন পূর্ণ সংখ্যার সরলগুণিতকে হবে, সেটা তো বোরস থিওরি এক্সপ্লেন করতে পারেনি, জাস্ট বলেছে এটা হবে। উনি তার সূত্রতে প্রবর্তন করেছেন, সূত্রটা প্রকাশ করেছেন, বাট এক্সপ্লেন করতে কিন্তু পারেনি। তাহলে এটা হচ্ছে একটা লিমিটেশন বোর মডেলের। এছাড়া দেখো বোর থিওরিতে কি হয়েছে না, উনি কিসের ওপর ভিত্তি করে করেছিলেন এই যে মডেলটা, কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর ক্লাসিক ল অফ ফিজিক্স, হ্যাঁ এটার ওপর বেস করেই তো উনি এই থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন। কিন্তু এটার আলটিমেটলি কোনো ডিটেলস যে এটার ওপরই ভিত্তি করে উনি মানে সূত্রগুলো প্রকাশ করছেন, সেটার কোনো ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। তাহলে দিস ওয়াজ দ্য বিগেস্ট ড্রব্যাক অফ দিস মডেল। এছাড়া এটা কিন্তু মানে স্পেকট্রাল লাইনস মানে ফাইন স্ট্রাকচার, সেটাও কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। রেখা বর্ণালীর যে সূক্ষ্ম যে একটা স্ট্রাকচার, সেটা কিন্তু বোরস থিওরি এক্সপ্লেন করেনি। এছাড়া বোরস থিওরি ডাজ নট এক্সপ্লেন দ্য স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যে রেখা বর্ণালীর যে সূক্ষ্মভাবে বিভাজিত হওয়াটা, এটাও কিন্তু বোরের থিওরিতে আমরা পড়লাম না। এটাও যে কিভাবে হয় সেটাও কিন্তু বোর থিওরি ব্যাখ্যা করতে পারেনি।
মানে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে, যেটাকে বলে জেমান এফেক্ট। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে এই জেমান এফেক্ট, স্টার এফেক্ট। স্টার্ক এফেক্ট কখন বলবো না, যখন তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে হবে, আর চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি হলে তখন জেমান এফেক্ট। কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যখন স্পেকট্রাল লাইনটা স্প্লিটিং করতে পারেনি, এটা বলা হবে তখন জেমান এফেক্ট। আর স্টার্ক এফেক্ট কখন হবে, যখন ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রের প্রেজেন্সে যখন রেখা বর্ণালীকে সূক্ষ্মভাবে বিভাজিত হওয়াটা এক্সপ্লেন করতে পারেনি বোর থিওরি, তখন বলা হবে স্টার্কস এফেক্ট। ঠিক আছে, দেখো লিমিটেশন অফ বোরস থিওরির পর আমাদের যে টপিকসটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য ডুয়াল নেচার অফ ম্যাটার, দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনও বলতে পারো, ইলেকট্রনের তরঙ্গের প্রকৃতিটা বা বস্তুর দ্বৈত প্রকৃতি। In 1924, a French physicist de Broglie suggested that if the nature of light is both that of a particle and of a wave, then this dual behavior should be true for the matter also. আলোর উনি বললেন 1924 খ্রিস্টাব্দে, উনি কি বললেন মানে বিজ্ঞানী ডি ব্রগলি সাজেস্ট করলেন যে লাইটের মানে আলোর প্রকৃতিটা, আলোর যদি তরঙ্গ ধর্ম বা কণা ধর্ম দুটোই থাকতে পারে, তাহলে কিন্তু কোনো বস্তুরও তরঙ্গ ধর্ম থাকবে, কণা ধর্মও থাকবে, ডুয়াল বিহেভিয়ার আছে। According to de Broglie, the wavelength lambda of an electron is inversely proportional to its momentum p. উনি সেই জন্য এই ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগের মধ্যে উনি একটা সূত্র স্থাপন করলেন, সম্পর্ক স্থাপন করলেন। সেটা হচ্ছে যে ল্যামডা ভ্যারিজাস 1/p অর ল্যামডা ভ্যারিজাস 1/mv। দেখো ল্যামডা ভ্যারিজাস 1/p, p হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। তার এগুলো এখানে ওয়েভলেন্থ অফ ইলেকট্রনের সাথে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস মোমেন্টাম p, তাহলে ল্যামডা ভ্যারিজাস 1/p, তাহলে ল্যামডা ভ্যারিজাস 1/mv কেন বলছি, p হচ্ছে ভরবেগ মোমেন্টাম, তাহলে ভর আর বেগ, তাহলে m ভর আর v হচ্ছে ভেলোসিটি বেগ, তাহলে আমরা p এর বদলে mv ও লিখতে পারি, m ইন্টু v, সেই জন্য। আর h তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mv লিখতে পারি বা h/p ও লিখতে পারি। h কি, তাহলে এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মোমেন্টাম, আর p হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন, মোমেন্টাম সমানই তো মাস ইন্টু ভেলোসিটি, তাহলে ভেলোসিটিকে আমরা সিও লিখতে পারি যেটা হচ্ছে ফোটন তথা আলোর বেগ, তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mv ইকুয়াল টু আমরা আরেকটা লিখতে পারি সেটা হচ্ছে h/√2m ইন্টু ke, মানে ke মানে কি, কাইনেটিক এনার্জি, গতি শক্তি, স্থিতি শক্তি পড়েছো তো, গতি শক্তিকে কিভাবে প্রকাশ করা হয়, হাফ mv স্কোয়ার, গতি শক্তিকে প্রকাশ করা হয় হাফ mv স্কোয়ার। এবার সেটাকে স্কোয়ারটাকে তুলে দিয়ে আমাদের রুট করেছি আমরা, √, যেহেতু ডিভাইড করেছি আবার, তাই জন্য √2m ইন্টু ke, কাইনেটিক এনার্জি হিসেবেই এখানে কিন্তু দেখো লেখা হয়েছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা ডি ব্রগলি ইকুয়েশনটাকে প্রকাশ করতে পারছি, দেখেছো। এবার দেখো বলছে ফ্রম দ্য ডি ব্রগলি ইকুয়েশন, এবার ডি ব্রগলি ইকুয়েশন থেকে ইট ফলোস দ্যাট ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল ডিক্রিজেস, একটা বস্তু কণার ওয়েভলেন্থটা ডিক্রিজ করছে উইথ দ্য ইনক্রিজ ইন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। বলছে বস্তু কণার বেগ যখন বাড়ছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে, কারণ এর সাথে তো এটার ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো। এছাড়াও দেখো এখানে ইফ এ চার্জড পার্টিকেল কিউ অ্যাক্সিলারেটেড থ্রু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তাহলে সেই ইকুয়েশনটা দেখো কি হচ্ছে, কিউ ইন্টু ভি দিয়ে h/ল্যামডা ইকুয়াল টু h/√2m/q_v, এইটা দ্বারাও কিন্তু আমরা প্রকাশ করতে পারছি ডি ব্রগলি ইকুয়েশনটাকে। এবার ডি ব্রগলি কনসেপ্টটা ইজ মোর সিগনিফিকেন্ট, কখন সিগনিফিকেন্ট হবে না,
মোর ফর মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক পার্টিকেল, মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, যখন তার ওয়েভলেন্থটা মেজার করা যাবে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য মেজার করা না গেলে কিন্তু ডি ব্রগলি কনসেপ্টটা সিগনিফিকেন্ট হবে না। ডি ব্রগলি কনসেপ্ট তখনই মোর সিগনিফিকেন্ট হবে ফর মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক পার্টিকেল হুজ ওয়েভলেন্থ can be measured. এছাড়া দেখো সার্কামফারেন্স অফ দ্য nth অরবিট, মানে n তম কক্ষপথে ইলেকট্রনের যে মানে পরিধিটা কত হয় 2 পাই আর, is equal to the n time the wavelength of the electron, যেটা হচ্ছে এই ইলেকট্রনের মানে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যে ঘুরছে তার পরিধিটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি হয় না পূর্ণ সংখ্যার গুণিতক হয়, সেটা হচ্ছে তার মানে 2 পাই আর ইকুয়াল টু n পাই। এটা একটা আমরা ইকুয়েশন পেলাম। তাহলে এই ইকুয়েশনটা থেকেও কিন্তু তোমাদের ম্যাথস দিতে পারে, মানে এমসিকিউ। এখানে তোমাদের এই ম্যাথসটা করার দরকার নেই। এইরকম টাইপের ম্যাথস করতে পারো যে ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ বল অফ মাস 0.1 কেজি মুভিং উইথ এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড। তাহলে কি এখানে আমাদের ভর দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে ক্যালকুলেট করতে বলেছে ওয়েভলেন্থটা। তাহলে আমরা কি ইকুয়েশন জানি, ল্যামডা সমান h/mv। তাহলে h এর ভ্যালু কি 6.626, এখানে 6.6 লিখেছে, তোমরা যেটা ভ্যালু পড়ে থাকবে যে 6.626 সেটাই তোমরা লিখতে পারো। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে m হচ্ছে এখানে কত 0.1 কেজি, তাহলে 0.1 ইন্টু 30, স্পিড মানে ভেলোসিটি 30। তাহলে সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু ওয়েভলেন্থের ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে, এইভাবে তাহলে করা যেতে পারে ডি ব্রগলি ইকুয়েশন থেকে। আর এই আরেকটা যেটা আছে এখানে, টু পার্টিকলস x and y আর ইন মোশন if the wavelength associated with the particle x is এত, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ। এখানেও কিন্তু দেখো ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে দিয়েছে। এটা তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, তোমাদের যে নোটসটা দিয়ে দেবো সেখান থেকে। এই নোটসটাও দিয়ে দেবো, সাথে তোমাদের এনসিইআরটি বুকসের যে আমরা ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেন যে পিডিএফটা সেটাও কিন্তু তোমাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখো আজকে আমাদের লাস্ট টপিক যেটা পড়ার আছে সেটা হচ্ছে হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। বোরস থিওরি কনসিডারস অ্যান ইলেকট্রন অ্যাজ এ ম্যাটেরিয়াল পার্টিকেল। উনি কি করলেন, একটা বস্তু কণা রূপে দেখেছিলেন। ইটস পজিশন অ্যান্ড মোমেন্টাম, দাঁড়াও, ইটস পজিশন অ্যান্ড মোমেন্টাম ক্যান বি ডিটারমাইন্ড। তাহলে ডিটারমাইন করা যাচ্ছে উইথ অ্যাকিউরেসি, সঠিকভাবে। তাহলে বোরস থিওরি কনসিডারস অ্যান ইলেকট্রন অ্যাজ এ ম্যাটেরিয়াল পার্টিকেল, ইটস পজিশন অ্যান্ড মোমেন্টাম, তাহলে অবস্থান আর ভরবেগ সঠিকভাবে ডিটারমাইন করা যাচ্ছে। বাট when an electron considered in the form of wave, যদি তরঙ্গের আকারে ইলেকট্রনটাকে দেখি তাহলে as suggested by ডি ব্রগলি, তাহলে ডি ব্রগলি কি বললেন না তরঙ্গ ধর্ম কণা ধর্ম দুটোই আছে, তাহলে তরঙ্গের আকারে যদি ইলেকট্রনটাকে দেখি which suggested by ডি ব্রগলি, it is not possible। কি পসিবল না, না সঠিকভাবে তার এক্সাক্ট পজিশন আর ভেলোসিটিটা, ইলেকট্রনের এক্সাক্ট পজিশন আর ভেলোসিটিটা ডিটারমাইন করা পসিবল না একটা নির্দিষ্ট মুহূর্তে, অ্যাট এ গিভেন ইনস্ট্যান্ট, since the wave is extended throughout the region of space. In 1927 ওয়ার্নার হাইসেনবার্গ presented a principle। এই সব অসুবিধের জন্য এই যে পজিশন বা ইলেকট্রনের যে এক্সাক্ট পজিশন বা এক্সাক্ট যে ভেলোসিটি, এটা তো ডিটারমাইন করা যাচ্ছে না যদি তরঙ্গের আকারে কনসিডার করা হয় ইলেকট্রনকে। সেই জন্য 1927 খ্রিস্টাব্দে হাইসেনবার্গ একটা নীতি প্রেজেন্ট করলেন, যেটাকে বলে হাইসেনবার্গ uncertainty principle, which states it is impossible to measure simultaneously the exact position and the exact momentum of a body as small as of an electron। বলছে যে একটা ইলেকট্রনের
বা বস্তু এক্সাক্ট পজিশন মানে সঠিক অবস্থান এবং সঠিক যে মোমেন্টাম মানে ভরবেগ নির্ভুলভাবে পরিমাপ করা অসম্ভব। এটা কিন্তু বিজ্ঞানী হাইসেনবার্গ 1927-এ উনি এই নীতিটা প্রকাশ করলেন। ওনার অনুযায়ী উনি বললেন একটা রিলেশন করলেন, যেটাকে বলছে যে উনি দেখলেন অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তাটা কত আর ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, এই দুটোকে গুণ করলেন। তার মানে এখানে দেখো ভরবেগ নির্ণয়ের মেজারমেন্ট অফ পজিশন, আনসার্টেনিটি অফ মেজারমেন্ট অফ পজিশন হচ্ছে ডেল এক্স, মানে হচ্ছে কি না, আর আনসার্টেনিটি অফ মোমেন্টাম ডেল পি, তার মানে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা হচ্ছে ডেল এক্স, এই যে আনসার্টেনিটি অফ মেজারমেন্ট অফ পজিশন ডেল এক্স, আর মোমেন্টাম হচ্ছে ডেল পি বা এম ডেল ভিও বলতে পারি, কারণ পি ইকুয়াল টু তো মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, তবেই কিন্তু পি ইকুয়াল টু এম ভি তোমরা ইজিলি পারবে। সেটা হচ্ছে হাইসেনবার্গের রিলেশনশিপে বললো যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4/2 পাই। এই যে গুণফলটা মানে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা আর ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা, এটা কিন্তু h/4 পাই এর থেকে বেশি অথবা সমান হতে পারে। তাহলে ডেল এক্স সমান আমরা এম ডেল ভি লিখতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/h কি হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা এমটাকে যদি এদিকে ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই এম, এটা পেয়ে গেলাম, যেখানে হচ্ছে h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। h কি না প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এছাড়া দেখো যে ডেল এক্স ইন্টু ডেল ভি তাহলে আনসার্টেনিটি প্রোডাক্ট, তাই তো। ফর এন ইলেকট্রন অফ মাস এম দ্য প্রোডাক্ট অফ আনসার্টেনিটি ইজ কোয়াইট লার্জ। তাহলে বলছে কি না, আমাদের এখানে বলতে চাইছে যে তুমি যত নির্ভুলভাবে ভরবেগটাকে যত নির্ভুলভাবে পরিমাপ করবে, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কিন্তু তত বাড়তে থাকবে। আবার অবস্থান যত নির্ভুলভাবে তুমি পরিমাপ করবে, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা তত বাড়তে থাকবে। এটাই হচ্ছে মেন হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। উনি মেন এটাই বলতে চেয়েছেন। সেটাই বলছে দেখো, ইন কেস এই যে in case of bigger particle যার considerably having considerable mass, the value of uncertainty product is negligible. If the position is known quite accurately, এই যে আমি বললাম যে পজিশনটা যদি এক্সাক্ট পজিশনটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে মানে যেখানে ডেল এক্স ইজ ভেরি স্মল হলে তবে না জানতে পারবো, সেখানে কিন্তু ডেল ভি বিকামস লার্জ অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে সেখানে ডেল ভি কিন্তু ভীষণই আনসার্টেন মানে অনিশ্চিত। আবার যখন ডেল ভি ইফ দা যদি এখানে বলে দিত ইফ দা ভেলোসিটি ইজ নোন কোয়াইট অ্যাকুরেটলি, দ্যাট ইজ ডেল ভি ইজ ভেরি স্মল, তাহলে এখানে কি বসতো ডেল এক্স বিকামস লার্জ, তখন কি হতো না অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তাটা তত বেড়ে যেত। এইটাই হচ্ছে আমাদের হাইসেনবার্গের অনিশ্চয়তার মূল নীতি। ঠিক আছে, এখান থেকে দেখো যেমন দেখো এই ম্যাথসটা এখানে আরেকটা ইকুয়েশন আছে দেখো, ইন টার্মস অফ আনসার্টেনিটি ইন এনার্জি ডেল ই, আমি যদি এখানে আনসার্টেনিটি অবস্থানের বদলে এনার্জি বসাই আর টাইমের সাথে তাহলে দেখি, তাহলে কিভাবে লিখবো, ডেল ই ইন্টু ডেল টি, ই হচ্ছে এনার্জি আর টি হচ্ছে কি, টি হচ্ছে টাইম। তাহলে সময় নির্ণয়ের অনিশ্চয়তা আর শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা, এটাকে গুণ করলে সেটা h/4 পাই এর থেকে বেশি হয় অথবা তার সমান হয়। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির যে ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেই জন্য। এখান থেকে কিন্তু ম্যাথস আসবে তোমাদের, আর এই ম্যাথস গুলো কিন্তু তোমাদের এই যে নোটসটা এটার এক্সারসাইজে প্রচুর ম্যাথস দেওয়া আছে, সেগুলো তোমাদের আমি এখানে তো সবকটা দেখানো সম্ভব হচ্ছে না, এখানে তোমাদের যেগুলো দেখিয়ে দিচ্ছি সেই ফর্মুলা ইউজ করি, তোমরা কিন্তু বাকিগুলো সলিউশন যেটা দেয়া আছে সেটা না দেখে ট্রাই করবে ফার্স্টে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। ঠিক আছে,
তাহলে এখানে দেখে নাও ডেল এক্স, এই যে ডেল এক্স দিয়ে দিয়েছে, ডেল পি, এইভাবে কিন্তু ম্যাথসটা করেছে। এইভাবে তোমাদের করতে হবে। ডি ব্রগলি রিলেশনশিপ আর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই দেখো এখানে দেখো ম্যাথস গুলো দিয়েছে, দেখেছো? The mass of a particle is 1 milligram and its velocity 4.5 into 10 to the power 5, তাই তো? এই যে এইটা তোমরা এই ম্যাথসটা দেখো, দেখেছো এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে 1 2 3 4 করে। তাহলে তোমাদের ক্যালকুলেট করতে হচ্ছে, তার জন্য তোমাদের কি জানতে হবে? তার জন্য তোমাদের ডি ব্রগলির ইকুয়েশন জানতে হবে, হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল জানতে হবে, তবেই কিন্তু এই ম্যাথসগুলো তোমরা করতে পারবে। তাহলে দেখো এখানে ভেলোসিটি মানে বেগ দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে, ওয়েভ লেন্থ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি এখানে হ্যাঁ এইচ দিয়ে দিয়েছে, ওয়েভ লেন্থটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। হোয়াট শুড বি দ্য ওয়েভ লেন্থ অফ দিস পার্টিকেল, তাহলে এই বস্তু কণার ওয়েভ লেন্থ তোমাদের বের করতে হবে। এইভাবে কিন্তু তোমরা এই ম্যাথস গুলো করবে। দেখো এর পরেরটাও কিন্তু দেয়া আছে, দেখেছো? এটা যেমন একটা ম্যাথসে দেয়া আছে, ম্যাথস দেয়া আছে, এর পরেও কিন্তু আরো ম্যাথস দেওয়া আছে, সেগুলো তোমাদের আমি এই টোটাল পিডিএফটা পাঠিয়ে দেবো যতটা পড়ালাম, তোমরা সেখান থেকে বাড়িতে অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। এছাড়া দেখো তোমাদের এনসিইআরটি বুকস, যেটা দেখে আমরা মানে পড়াই, ইংলিশ টু বেঙ্গলি, যেটা তোমাদের এখানে দেয়া আছে, দেখো ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার, এটাও কিন্তু তোমরা অবশ্যই রিড করবে। আর নেক্সট দিনকে কিন্তু তোমাদের এখান থেকেই যতটা পড়ালাম, মানে আমাদের ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, নেক্সট ডেতে আমাদের কিন্তু এটার ওপরই মক টেস্ট থাকবে। আর মক টেস্টটা কিন্তু সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো। ঠিক আছে, এখানে দেখো আমাদের সবকটাই ইংলিশে বা বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেওয়া আছে পিডিএফটা। এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদের, এই দেখো এখানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এগুলো দেওয়া আছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর নেক্সট ক্লাসে তাহলে আমি এরপর থেকে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে এই অবধি এই পিডিএফটা, এনসিইআরটি বুকসের এই পিডিএফটা, আর তোমাদের যে পিডিএফটা দেখে আমি আজকে পড়ালাম সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেবো। আজকে এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ।